আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা 10-এ আজ আমরা বাজার ভারসাম্য সম্পর্কে আলোচনা করব। তো বাজার ভারসাম্যটা কি? বাজার ভারসাম্য হতে হলে চাহিদা এবং যোগানের মিথস্ক্রিয়া হতে হবে। এই বিষয়টি দেখো এখানে দেওয়া আছে। আইসক্রিম ফ্যাক্টরির একটি বিষয়, এখানে একটি চিত্র দেওয়া আছে। তো নীলিমা একটি আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করলো। যেমন, প্রতিটি আইসক্রিমের দাম যখন 10 টাকা তখন এর চাহিদার পরিমাণ ছিল 10,000, কিন্তু যোগানের পরিমাণ দুই কত 2,000টি। যখন প্রতিটি আইসক্রিমের দাম হয় 20 টাকা তখন বাজারে চাহিদার পরিমাণ কমে গিয়ে কত হয় 8,000টি হয়। এখানে ছিল 10,000, তার হয়ে গেছে 8,000, কিন্তু যোগানের পরিমাণ বেড়ে গিয়ে হয়েছে 4,000টি। প্রথমে ছিল 2,000, পরে হয়েছে 4,000। এভাবে আইসক্রিমের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং যোগানের পরিমাণ বাড়ে। তাই চাহিদা ও যোগানের সমন্বয়ে একটি ভারসাম্য দাম নির্ধারণ করা হয়। যে দামে ভোক্তা বা ক্রেতা পণ্য ক্রয় করার ইচ্ছা পোষণ করে এবং একই দামে বিক্রেতা ও সরবরাহকারী বিক্রি করতে ইচ্ছুক হয়। তাহলে ভারসাম্য বলতে কি বুঝবো? খালি দাম বাড়লে যে উৎপাদন বাড়াবো, আমরা সরবরাহ বাড়াবো, তাইলে যে ভোক্তারা ক্রয় করবে তা কিন্তু নয়। তাহলে কি হবে? দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণও কিন্তু বাড়বে, আবার চাহিদার পরিমাণও কিন্তু সেখানে কমে যাবে। সুতরাং এই দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বেড়ে চাহিদার পরিমাণ কমার যে দাম নির্ধারণ করা হবে, ভোক্তা যে দামের দ্রব্যটি কিনবে সেটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। অনুশীলনী কাজ দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু ভেবে দেখি তো, এখানে আইসক্রিমের দাম কত হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করার ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে? কেন এই দামে ক্রেতা কিনবে এবং ফ্যাক্টরির মালিক বিক্রি করবে, তার কারণ ব্যাখ্যা করো। এখানে আমার ভাবনা, অর্থাৎ এখানে তোমরা কি ভাবছো সেই বিষয়টি আগে লিখতে হবে। চলো একটু দেখি নমুনা সমাধান কি ভাবা যায়। দেখো, আমি একটু নমুনা সমাধান দিয়েছি আমার ভাবনা নামে। আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি প্রতিটি আইসক্রিমের দাম 15 টাকা হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করতে ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে, কারণ 15 টাকা হলো ভারসাম্য দাম, আর ভারসাম্য দামে ক্রেতা পণ্যটি ক্রয় করতে রাজি থাকে এবং ওই বিক্রেতাও পণ্যটি বিক্রয় করতে ইচ্ছুক হয়। আলোচনায় দেখা যাচ্ছে প্রতিটি আইসক্রিমের দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 10,000টি, কিন্তু যোগানের পরিমাণ ছিল মাত্র 2,000টি। যখন প্রতিটি আইসক্রিমের দাম 20 টাকা হলো তখন বাজারে চাহিদার পরিমাণ কমে যে 8,000 হলো, অর্থাৎ তখন আর কিন্তু চাহিদার বেশি নাই, কিন্তু যোগানের পরিমাণ বেড়ে 4,000 হলো। এক্ষেত্রে 15 টাকা দামে যদি চাহিদা ও যোগান সমান হয়, অর্থাৎ চাহিদার 6,000টি, যোগানও 6,000টি, তাহলে ভারসাম্য দামে বাজারে চাহিদা ও যোগান সমান। এই ভারসাম্য দামে ক্রেতা ও বিক্রেতা পণ্যটি ক্রয় ও বিক্রয় করতে ইচ্ছুক। যে দামে ক্রেতা এবং বিক্রেতা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক সেই দামটাকে বলা হচ্ছে ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস। এই বিষয়টি আমরা লিখলাম। চমৎকার! আমাদের আজকের ভাবনার সঙ্গে অর্থনীতিবিদদের ভাবনা মিলে গেছে হয়তো। চলো দেখি চাহিদা ও যোগানের মিথস্ক্রিয়ায় ভারসাম্য দাম কিভাবে নির্ধারণ করি তা দেখি। টেবিল চাহিদা সূচি ও যোগান চাহিদা এবং যোগান সূচির মাধ্যমে দাম নির্ধারণ। এখানে দেখো এক টেবিলেই আমরা কিন্তু সবগুলা দেখব। প্রথমত, আইসক্রিমের দাম 1 টাকা, চাহিদার পরিমাণ 10, যোগানের পরিমাণ 2টি। তাহলে উদ্বৃত্ত আইসক্রিম কতটি থাকলো? উদ্বৃত্ত চাহিদা দেখো, ডিমান্ড এবং উদ্বৃত্ত সরবরাহ, কিন্তু উদ্বৃত্ত চাহিদার পরিমাণ কত? 8টি। এখনো কিন্তু আমরা আরো 8টি চাহিদা রয়েছে, এই যে 2টি আছে আর 8টি চাহিদা। দাম যখন 2 টাকা হয় চাহিদার পরিমাণ তখন কিন্তু কমে যাবে, তাহলে কত হবে? 8টি ধরে নিলাম। তাহলে যোগানের পরিমাণ কি হবে? দাম বাড়লে যোগান বাড়বে, তাহলে যোগান 2 থেকে 4 হয়েছে। এখানে উদ্বৃত্ত থাকে, চাহিদা আছে 8টি, আছে 4টি, তাহলে কত থাকবে? উদ্বৃত্ত থাকবে আরো 4টি। এরপর উদ্বৃত্ত চাহিদা, এটা কিন্তু উদ্বৃত্ত সরবরাহ নয়, উদ্বৃত্ত চাহিদা। এরপর দেখো 3 নম্বরে, দাম যখন 3 টাকা হয়েছে তখন আইসক্রিমের চাহিদা কমে গেছে, আরো দাম বাড়ছে, তাহলে চাহিদা কমবে 6 টাকা। যোগান কিন্তু দাম বাড়লে যোগান বাড়বে, 4 থেকে যোগান হয়ে গেছে 6। তাহলে এখানে দেখো দামও 6 টাকা, চাহিদার পরিমাণও 6 টাকা, যোগানের পরিমাণও কিন্তু 6। তাহলে এখানে কিন্তু ভারসাম্য বিরাজ করবে, অর্থাৎ এখানে কোনো উদ্বৃত্ত থাকবে না। আবার দাম যখন আরো বেড়ে 4 টাকা হবে তখন চাহিদার পরিমাণ কিন্তু থাকবে 4, আবার যোগানের পরিমাণ কিন্তু তখন আরো বাড়বে, তাহলে কত হবে? 8 হবে পরিমাণ।
8 হলে দেখো আমার চাহিদা আছে 4 আর যোগান হয়ে গেছে 8, তাহলে এই যে অতিরিক্ত থাকবে আরো 4টি, এটা অতিরিক্ত সরবরাহ, অর্থাৎ সরবরাহের পরিমাণ বেশি হয়ে গেছে। এভাবে দাম যখন আরো বাড়বে তখন কিন্তু চাহিদা আরো কমে যাবে আর উৎপাদনের মানে সরবরাহকারীর পরিমাণ কিন্তু আরো বেড়ে যাবে, অর্থাৎ যোগান আরো বেড়ে যাবে, তখন কিন্তু উদ্বৃত্ত থাকবে 8। এই টেবিল থেকে কিন্তু আমরা একটা চিত্র দেখব। আমরা টেবিলটির চাহিদা ও যোগান সূচি একত্রে উপস্থাপন করেছি। টেবিলে দেখা যাচ্ছে আইসক্রিমের ভিন্ন ভিন্ন বাজার দামের চাহিদা ও যোগানের ভিন্ন ভিন্ন হয়। আইসক্রিমের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 10 ইউনিট। ওই বিষয়টি যেখানে আলোচনা করলাম সেই বিষয়টি কিন্তু এখানে লেখা আছে। এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখার চেষ্টা করি। দেখো চিত্রের সচরাচর এইদিকে থাকে কি দাম আর এইদিকে থাকে পরিমাণ, তাহলে এইদিকে থাকবে দাম আর এই ভূমির দিকে থাকবে চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে প্রথম যে চিত্রটি আমরা ডিমান্ড কার্ভ দেখব, ডি এবং ডি যেটা লেখা আছে সেটা হচ্ছে ডিমান্ড কার্ভ। তাহলে প্রথমে যদি চাহিদা দাম দেখি, দাম যদি 1 টাকা হয় চাহিদার পরিমাণ তখন কি হবে, বেশি হয়ে যাবে। দেখো চাহিদার পরিমাণ কিন্তু এই এই যে এখানে এসে এটা ধরি এখানে আসে। দাম যখন বৃদ্ধি পেলে 2 টাকা হলো চাহিদার পরিমাণ কিন্তু তখন আস্তে আস্তে কমবে, এখানে একটা বিন্দু ধরলাম। দাম যখন 3 টাকা চাহিদার পরিমাণ কিন্তু তখন এই যে এখানে আসলো। দাম যখন 4 টাকা চাহিদার পরিমাণ তখন এই জায়গায় আসছে। দাম যখন আরো বেড়ে গেছে চাহিদার পরিমাণ কিন্তু আরো কমে গেছে। তাহলে এই যে বিন্দুগুলা পাবো এই বিন্দুগুলা বাম দিক থেকে ডান দিকে যোগ করলে যে রেখাটি পাবো সেটি হচ্ছে চাহিদা রেখা। এরপর দেখো ওই একই দামে দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ তখন কিন্তু কম। কত কম, এই যে এই পরিমাণ, দুঃখিত, দাম যখন 1 টাকা যোগানের পরিমাণ তখন কিন্তু কম আছে। দাম যখন বেড়ে গেল তখন সরবরাহকারী প্রতিষ্ঠান ভাবলো দাম যেহেতু বাড়তিছে ওই দ্রব্যটি আরো বেশি করে উৎপাদন করতে হবে, তাহলে এখানে বেড়ে এই এই বিন্দুতে আসে। এরপর দেখতেছে দাম যখন আরো বৃদ্ধি পেল সরবরাহকারী তখন আরো এটি সরবরাহ বাড়ায় দিবে, অর্থাৎ যোগান রেখা এই বিন্দুতে আসবে। এরপর দাম যখন আরো বৃদ্ধি পেল তখন সরবরাহ আরো বেড়ে যাবে। দাম যখন আরো বাড়লো সরবরাহ করে তখন আরো বাড়বে, এই বিন্দুতে আসবে। এই রেখাটা আমরা যোগ করলে পাবো যোগান রেখা। তাহলে দেখো দুটি রেখা একটি বিন্দুতে কিন্তু ছেদ করবে। কিন্তু এখানে আমার ভারসাম্য কিভাবে স্থাপিত হলো সেই বিষয়টি দেখতে হবে। ভারসাম্য কি জিনিস, দুটির কিন্তু সমান সমান দামে বিক্রি হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো ভারসাম্য দাম। এখন দেখো লক্ষ্য করো, দাম যখন আমার 1 টাকা তখন আমার সরবরাহ কিন্তু এই জায়গায়, কিন্তু আমার চাহিদা আছে এই জায়গায়, আমি তো আর সরবরাহ নাই এই জায়গায় কিনতে পারবো না, এটাই সম্ভব নয়, এটি অতিরিক্ত চাহিদা কিন্তু থেকে যাবে। আবার এভাবে দাম বাড়তে বাড়তে যখন 3 টাকা হবে চাহিদার পরিমাণ তখন 6 এবং এখানে যোগানের পরিমাণও কিন্তু এই একই বিন্দুতে এসে মিলে গেছে, অর্থাৎ যতটুকু আমার চাহিদা আছে ততটুকু কিন্তু আমার সরবরাহ আছে, এই বিন্দুতে মিলে গেছে। এরপর আরো যখন দাম বাড়বে তখন চাহিদার পরিমাণ আমার কমে যাচ্ছে, কমে এখানে যাবে, কিন্তু সরবরাহ পরিমাণ এই সরবরাহ চলে যাবে এই পর্যন্ত। বাট এখানে যে আমরা সরবরাহ করে তো লাভ নাই, কারণ ক্রেতারা ক্রয় করবে না। দাম বাড়লে ক্রেতারা কিন্তু সেই দ্রব্যটি ক্রয় করবে না। তাহলে আবার কি হবে, এই দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ কমে গেছে, কমে যাওয়ার ফলে যখন সরবরাহ করে আস্তে আস্তে চিন্তা করবে যে না ওই দাম যদি আমি রাখি তাহলে আমার পণ্যগুলো বিক্রি হবে না, তাহলে আস্তে আস্তে আবার কি করবে, দাম কমায় ফেলবে, কমে সে আবার এই ভারসাম্য অবস্থানে বিরাজ করবে। এটি কি বলা হচ্ছে, ইকুইলিব্রিয়াম অফ প্রাইস, অর্থাৎ ভারসাম্য অবস্থা। আর এই ভারসাম্যর দাম হবে কত, 3 টাকা, পরিমাণ হবে 6 একক। এখানে চিত্রের যে বিষয়টি দেখানো হয়েছিল, ইএস মানে এক্সেস সাপ্লাই উদ্বৃত্ত যোগান, ইডি মানে এক্সেস ডিমান্ড উদ্বৃত্ত চাহিদা, ডিডি হচ্ছে ডিমান্ড কার্ভ, এসএস হচ্ছে সাপ্লাই কার্ভ যোগান রেখা এবং চাহিদা রেখা, ই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এই সংক্ষিপ্ত রূপগুলা বিস্তারিত দেওয়া আছে। ভারসাম্য দাম ব্যতীত অন্য কোনো দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হবে না, হয়তো উদ্বৃত্ত চাহিদা বা উদ্বৃত্ত যোগান বিরাজ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।